শুল্কমুক্ত গাড়ি পাবে না এমপিরা, সংসদে বিল পাস, প্রকল্পে ব্যয় সাশ্রয় হওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর। একনেক সভায় 14 প্রকল্প অনুমোদন। প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর যাচ্ছেন আজ। খাল খনন ও হাসপাতালের নির্মাণযোগ্য সহ উদ্বোধন করবেন বেশ কয়েকটি প্রকল্প। সরকার প্রধানের সফরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ঢাকায় স্বস্তির বৃষ্টি হলেও বিভিন্ন স্থানে ঝড় ও বজ্রপাতের তাণ্ডব। 7 জেলায় প্রাণ গেল 14 জনের। বছরে প্রায় 300 প্রাণহানির পরও প্রতিরোধে নেই পরিকল্পনা। অভ্যন্তরীণ নেটওয়ার্ক শক্তিশালী করতে এবার ইজিএসএম ব্যান্ডের তরঙ্গ বরাদ্দের উদ্যোগ। সীমান্ত দুর্গম এলাকায় কার্যকারিতা দেখে সিদ্ধান্ত নেবে বিটিআরসি। এবং চাকরির প্রলোভনে গাইবান্ধা ও দিনাজপুরের যুবকদের নেওয়া হয় কম্বোডিয়ায়। দাসপ্রথার আদলে বিক্রির পর চলে অকথ্য নির্যাতন। অভিযোগের তীর এনসিপির এক নেতা ও তার বাবার দিকে। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। প্রকল্প গ্রহণে ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্প জনবান্ধব কিনা বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। সচিবালয়ে একনেকের বৈঠক শেষে কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। রোববারের একনেক সভায় অনুমোদন পেয়েছে প্রায় 13,500 কোটি টাকার 14টি প্রকল্প। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া মেগা প্রকল্পগুলোর দুর্নীতি নিয়ে ছিল ব্যাপক সমালোচনা। অর্থনীতির নাজুক পরিস্থিতির জন্য দায়ী করা হয় এসব মেগা প্রকল্পকে। অর্থনীতি পুনরুদ্ধারে দায়িত্ব নেওয়ার পর থেকেই সাশ্রয়ী প্রকল্পে মনোযোগী বিএনপি সরকার। রোববার সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় প্রকল্প নেয়ার ক্ষেত্রে তা জনবান্ধব কিনা বিবেচনার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান প্রকল্প ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী হতে নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে প্রকল্পগুলোই নেওয়া হয়েছে সামঞ্জস্যপূর্ণ কতটা। বৈঠকে উত্থাপিত 17টি প্রকল্পের মধ্যে 15টি নিয়ে আলোচনা হয় আর অনুমোদন পেয়েছে প্রায় 13,500 কোটি টাকার 14টি প্রকল্প। 17টি প্রকল্পের মধ্যে 6টি নতুন প্রকল্প ছিল, 7টি সংশোধনী প্রস্তাব আছে আর 4টি মেয়াদ বৃদ্ধির প্রশ্ন আছে। 15টি প্রকল্পের অধিকাংশই পাশ হয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষ কিছু বিষয় আছে, কিছু তদন্তের বিষয় আছে। প্রকল্প বাস্তবায়নে কেন দীর্ঘসূত্রিতা হয় সেটার ব্যাপারে তদন্ত করার জন্য বলা হয়েছে। এছাড়া সচিবালয়ে নতুন ভবন নির্মাণে ভিন্ন প্রস্তাবের কথাও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। ভিন্ন প্রস্তাবনা আছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করে বিল পাস হয়েছে সংসদে। পুলিশ, ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবার গাড়ির তেল কেনায় রেশনিং পদ্ধতি থাকছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি সংকট নিরসনে সরকারি বিরোধী দলের সমন্বয়ে 10 সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে সংসদ। রোববার বিকেল 3:30টায় শুরু হয় সংসদ অধিবেশন। 36 বিধিতে দাঁড়িয়ে জ্বালানি সংকটে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলে অভিযোগ করেন কুমিল্লার সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। পুলিশকে যখন জিজ্ঞেস করেছি, পুলিশ বলেছে আমাদের তেল সংকট আছে, ডিউটির পরিমাণ কমে গেছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পুলিশ সহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেল ক্রয়ে রেশনিং পদ্ধতি বাতিল করেছে সরকার। এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি। 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। পরে জ্বালানি সংকট নিরসনে সরকারি এবং বিরোধী দলের সমন্বয়ে 10 সদস্যের বিশেষ কমিটি পাশ হয় সংসদে। বিশেষ কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করে মেম্বার্স অব পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস সংশোধনী বিল উত্থাপন করেন আইনমন্ত্রী। সর্বসম্মতিতে সংসদে পাশ হয় বিলটি। বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বিলুপ্ত করার উদ্দেশ্যে এই বিলটি
এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হলো। এদিন টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ফ্যাসিবাদী আমলের মেগা প্রকল্পের অনিয়ম দুর্নীতি নিয়ে তদন্ত চলছে দুদকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গত 18 মাসে অনেকেই আরামে ছিল, সেই সুবিধা এখন না থাকায় তারা দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান। রোববার সংসদ অধিবেশনে কথা বলেন তিনি। জামাত আমিরের দেয়া বক্তব্যে জুলাই শহীদের সংখ্যা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ সময় বিরোধী দলীয় নেতা জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে বলেন, জুলাই শহীদদের প্রোফাইল আছে জামাতের দপ্তরে। জামাতকে রাজনৈতিকভাবে নির্মূলে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে রোববারের সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবে সদস্যদের বক্তব্যে উঠে আসে সমসাময়িক নানা প্রসঙ্গ। জ্বালানি মন্ত্রী একটি বিষয় উত্থাপন করেছেন। এ সময় জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রীর দেওয়া বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান হাসনাত আব্দুল্লাহ সহ বিরোধী দলের এমপিরা। আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মাননীয় স্পিকার ফিরতে চাই না। নেতিবাচক কথা আমরা শুনতে চাই না। আমরা নতুন বাংলাদেশে একটি দলকে নির্মূল করার কথা আমরা শুনতে চাই না মাননীয় স্পিকার। অধিবেশনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, গত 18 মাসের অনেক সুবিধা এখন না থাকায় কেউ কেউ দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। জুলাই শহীদের সংখ্যা নিয়ে জামায়াত আমিরের বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, তার বক্তব্য আছে, বলছে মঞ্চে আছে প্রধান উপদেষ্টার বাসায় ঢুকে গিয়েছি, মঞ্চে আছে তার বেডরুমে ঢুকে গিয়েছি। এখন তো আর সেই সুবিধা পাওয়া যাচ্ছে না মাননীয় স্পিকার। সমস্যাটা মাননীয় স্পিকার এই জন্যই, বিরোধী দলের নেতা উনি বলেছেন 1400 শহীদের মধ্যে 1200 শহীদের বাসায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। সরকারি গেজেট 844 জনের, উনি 1400-র মধ্যে 1200-র বাসায় কিভাবে গেল, এটা তো আমি বুঝতে পারতেছি। এ সময় বিরোধী দলীয় নেতা জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে জানান, জুলাই শহীদের প্রোফাইল আছে জামায়াতের দফতরে। জাতিসংঘের মানবাধিকার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বলেছে এই সংখ্যাটা 1451 তাদের পাওয়া মতো। আমি আনঅথেন্টিক কোনো কথা বলিনি। এই ব্যাপারে আমাদের কাছে একটা কমপ্লিট প্রোফাইল আছে। এখানে উপস্থিত অনেকে আমাদের সেই প্রোফাইল পেয়েছে। বিরোধী দলের সমালোচনা করে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী দিনের আন্দোলন হবে জনগণের পক্ষে, যাতে হেরে যাবে স্বাধীনতা বিরোধীরা। আগামী দিনে কোন আন্দোলন হলে, সংগ্রাম হলে বাংলাদেশের মানুষের পক্ষে হবে, হেরে যাবে রাজাকার, জিতে যাবে বাংলাদেশ। এদিন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে স্থানীয় বিএনপি নেতারা হত্যার উদ্দেশ্যে হামলা করেছে অভিযোগ করে নিরাপত্তা চান নেত্রকোনার জামায়াতের এমপি মাসুম মোস্তফা। প্রতি উত্তরে প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় সরকার মন্ত্রী জানান, প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করবে সরকার। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আজ যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানকে স্বাগত জানাতে প্রস্তুত জেলাবাসী। খাল খনন ও হাসপাতাল নির্মাণ কাজ সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দলীয় প্রধানের আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে বইছে উচ্ছ্বাস। 2 মাসের ব্যবধানে ফের যশোর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তবে এবারের সফর প্রধানমন্ত্রী হিসাবে সরকার প্রধানকে স্বাগত জানাতে প্রস্তুত যশোরবাসী। সফর ঘিরে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। জেলা বিএনপির আয়োজনে যশোর ঈদগাহে চলছে শেষ সময়ের মঞ্চ প্রস্তুতির কাজ। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জনপ্রত্যাশাও তুঙ্গে। ঈদের মতো আনন্দ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী আসা উপলক্ষে আমাদের যশোরবাসীর একটাই প্রত্যাশা, ইকোনমিক জোনে যাতে পরিণত হয় যশোর। যশোরকে একটি সিটি কর্পোরেশন, আশা করছি যে তিনি আমাদের এই দাবিগুলো সরাসরি পূরণ করার জন্য ঘোষণাপত্র দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী যশোরে আসছেন, যশোরবাসীর দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, বাস্তবসম্মত যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা তিনি পূরণ করবেন। প্রধানমন্ত্রীর এই সফরে জেলার দীর্ঘদিনের জনপ্রত্যাশা পূরণ হবে বলে মনে করছেন জনপ্রতিনিধিরা। যশোর একটি পুরনো জেলা হওয়ার পরে যে অবকাঠামো উন্নয়ন হওয়ার কথা ছিল, সেটা উন্নয়ন হয়নি। কিছু ডেভেলপমেন্ট হয়েছে বেগম খালেদার সময়কালে। আমি মনে করি আবার সেই গতি সঞ্চালন হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় তাদের যোগ্য উত্তরসূরি
তারেক রহমান ইনশাল্লাহ যশোরের উন্নয়নে উদার চিত্তেই তিনি ভূমিকা রাখবেন। এদিকে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। প্রথমত নিরাপত্তা, দ্বিতীয়ত আমাদের যেহেতু নির্বিঘ্ন করতে হবে সফরটাকে, সেই জন্য যে অবৈধ স্থাপনাগুলো আছে আমাদের রাস্তার পাশে এবং টুকটাক যে মেরামত সংস্কারের কাজ আছে একেবারেই যেগুলি বিভিন্ন দপ্তর করছে, এই ক্ষেত্রেও আমাদের উচ্ছেদ অভিযান অথবা অভিযান পরিচালনা করে সেটাকে নির্বিঘ্ন করার জন্য রাস্তার পাশে যে স্থাপনা এগুলি সরানোর কাজ চলছে। 1976 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে খননকৃত উলাশী যদুনাথপুর খাল পুনঃখননের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া যশোর মেডিকেল কলেজের 500 শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন ও জেলা বিএনপির জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। সময় সংবাদ, যশোর। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত যশোর। জেলা জুড়ে সাজ রব। খাল খনন কর্মসূচি থেকে শুরু করে হাসপাতাল উদ্বোধন এবং জনসভায় ভাষণ দেবেন সরকার প্রধান। এ বিষয়ে আরো খবর জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার জুয়েল মৃধা। যাচ্ছি তার কাছে। জুয়েল, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যশোরের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছে যশোরবাসী। প্রধানমন্ত্রী আজকে যশোরের 4টি ভেন্যুতে যাওয়ার কথা রয়েছে এবং তিনি সকাল 10:15 যশোর বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সরাসরি চলে যাবেন যশোরের শার্শা উপজেলার উলসী গ্রামে। সেই গ্রামে উলসী যদুনাথপুর যে খাল আছে, 4 কিলোমিটার খালের পুনর্খননের কাজের উদ্বোধন করবেন। এই খালটি 1976 সালে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন হয়েছিল এবং দীর্ঘদিন এই খালটি সংস্কার না হয় ওই অঞ্চলে যে লক্ষ্য নিয়ে এই খালটি খনন করা হয়েছিল সেই লক্ষ্য চ্যুত হয় এবং ওই অঞ্চলের আবাদি জমিগুলো ক্ষতিগ্রস্ত হয়। সেই দিকটি বিবেচনায় বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর সারা দেশে যে খাল খননের কর্মসূচি নিয়েছিল তারই অংশ হিসেবে এই খালটিও নতুন করে খননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী সেখানে খাল খননের উদ্বোধন কর্মসূচি শেষে একটি সুধী সমাবেশে যোগ দিবেন এবং 4টি ভেন্যুতে যাওয়ার কথা থাকলেও আমরা শেষমেশ জেনেছি যে তার সফরসূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। উলসীর কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়ক যোগে সরাসরি চলে আসবেন যশোর সার্কিট হাউসে। এখান থেকে তিনি দুপুর 3টা নাগাদ যাবেন যশোরের অন্যতম একটি দাবি ছিল যশোরে মেডিকেল কলেজ হয়েছে 2010 সালে। এই কলেজটির স্বপ্নদ্রষ্টা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার সময়কালে কিন্তু এই কলেজের প্রস্তাবনা আসে এবং জমি অধিগ্রহণ হয়। এরপরে দীর্ঘ সময় 2010 সালে মেডিকেল কলেজের যাত্রা শুরু হলেও হাসপাতাল কলেজের যে প্রাণ হাসপাতাল, সেই হাসপাতালটা কিন্তু দীর্ঘ 17 বছরে নির্মাণ হয়নি। এই দাবির প্রেক্ষিতে নির্বাচনের আগে তারেক রহমান বলেছিলেন যে যশোরের এই দাবিটি তিনি পূরণ করবেন এবং এই সফরেই তিনি সেই হাসপাতাল নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এরপর সরাসরি তিনি চলে আসবেন যশোরের ঈদগাহ ময়দানে জনসভায় এবং এই জনসভায় তিনি যশোরের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেবেন। যশোরের মানুষের অনেক দাবি দেওয়া আছে যেগুলো তার কাছে উপস্থাপন করা হয়েছে। আশা করা হচ্ছে যে তিনি এই জনসভায় যশোরের দাবি দেওয়াগুলোর উপরে নতুন দিক নির্দেশনা বা নতুন রূপরেখা দেবেন, নতুন করে প্রতিশ্রুতি দেবেন। এবং আজকে আবহাওয়ার অবস্থা কিন্তু একটু বিরূপ। এখন সমগ্র যশোরেই প্রচন্ড মেঘ, তারপরও আশা করা যাচ্ছে যে একটি ভালো জনসভা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যশোরে। সংকটে আশার আলো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং কার্যক্রম উদ্বোধন হবে কাল। আগস্টে প্রথম ইউনিট থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর। তিনি জানান, ডিসেম্বর বা জানুয়ারিতে পুরো দমে মিলবে প্রথম ইউনিটের বিদ্যুৎ। ফারুক ফিয়া রবিনের রিপোর্ট। পদ্মা তীরে পাবনার ঈশ্বরদীতে রাশিয়ার সহযোগিতায় চলছে দেশের সবচেয়ে বড় প্রকল্প 2400 মেগাওয়াট ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণযজ্ঞ। পরীক্ষামূলক নানা ধাপ পেরিয়ে গত 16 এপ্রিল প্রকল্পটি পেয়েছে জ্বালানি লোডিংয়ের অনুমোদন, যার মধ্য দিয়ে নতুন মাইলফলকের অপেক্ষায় রূপপুর। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটির প্রথম ইউনিটে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ফুয়েল লোডিং কার্যক্রম। আর এই আনুষ্ঠানিকতা সরেজমিনে দেখতে রূপপুরে থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, রুশ ঠিকাদার প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA প্রতিনিধি সহ প্রকল্পের শীর্ষ কর্মকর্তারা। We are prepared for commissioning, inshallah.
তবে জ্বালানি লোডিংয়ের পরও পেরোতে হবে পরীক্ষামূলক বেশ কিছু ধাপ। এরপর সব ঠিক থাকলে আগস্টের মাঝামাঝিতে জাতীয় গ্রিডে মিলতে পারে রূপপুরের 300 মেগাওয়াট বিদ্যুৎ। পর্যায়ক্রমে চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতে রূপপুরের প্রথম ইউনিট থেকে পুরোদমে বিদ্যুৎ পাওয়ার আশায় নীতি নির্ধারকরা। 15 দিন লাগবে ফুয়েল লোডিংটা, আবার বাকি 15 দিন লাগবে টেস্টিংটা। সো অল টুগেদার অলমোস্ট 30 days, 2-4 মেগাওয়াট করতে করতে ইট উইল টেক অ্যারাউন্ড 2 months. লেটস সে মিডল অফ অগস্ট or 30 week August আমরা আল্লাহ চাইতো 300 মেগাওয়াটস বিদ্যুৎ আমরা দিতে পারবো বলে আমি আশা করছি। এন্ড ডিসেম্বর or ফার্স্ট উইক অফ জানুয়ারি 2027 আমরা 1000+ মেগাওয়াট আল্লাহ চাইতো ন্যাশনাল গ্রিডে দিব ইনশাল্লাহ। এরপর পুরোদমে চলবে দ্বিতীয় ইউনিটকে উৎপাদনে আনার প্রক্রিয়া। নীতি নির্ধারকদের আশা আগামী বছরই মিলবে রূপপুরের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎও। সেকেন্ড রিয়েক্টর যেটা ওইটা ফুয়েল লোডিং শুরু হবে সামটাইম জুন অফ 2027। বাই 2027 অগস্ট সেপ্টেম্বর আমরা পুরোপুরি 2200 মেগাওয়াট আশা করি আল্লাহ চাইতো ইট গোজ এভরিথিং রাইট দিতে পারবো। নীতি নির্ধারকরা বলছেন উভয় ইউনিট পুরোদমে উৎপাদনে আসলে দেশে সরবরাহ বিদ্যুতের 10 থেকে 12% যোগান দিতে পারবে রূপপুর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন 1564 জন। সংক্রমণের সঙ্গে বাড়ছে নতুন জটিলতা। আক্রান্ত হচ্ছে টিকা নেয়া শিশুরাও। চিকিৎসকরা বলছেন কোনো টিকায় 100% কার্যকর নয়, তাই সচেতন থাকতে হবে। শিশুর কান্না আর স্বজনের উৎকণ্ঠা ডিএনসিসি হাসপাতালের শিশু ওয়ার্ড জুড়ে। একপাশে মাহিন, শিফাত, আয়াত, সুমাইয়ারা চেষ্টায় উঠে দাঁড়ানোর, অপেক্ষা সুস্থ হয়ে বাড়ি ফেরার। অন্য পাশে 4 মাসের আরেক শিশুর অক্সিজেন লেভেল কমে যাওয়ায় যেতে হবে আইসিইউতে। এমন অবস্থায় অভিভাবকদের শঙ্কা বাড়ছে নতুন নতুন জটিলতা নিয়ে। টিকা নেয়ার পরপরই আক্রান্ত হয়েছে অনেকে। ওষুধ লিখে দিছে, খাওয়ানোর পর র্যাশ হয় তাহলে নিয়ে আসবেন। খাওয়ানোর একদিন পরে র্যাশ হয়েছে, নিয়ে আসার পরে ভর্তি রাখছে। প্রথমে জ্বর আসছিল, জ্বর উঠার পরে এগুলো বাড়িছিল। এই জায়গাটাই এরপরে নিউমোনিয়া ধরা পড়ছে এক্সরে করার পরে। কোনো মা ডাকে না, কিছু খায় না, কিছু না, শুধু বমি আর পাতলা পায়খানা। হামের টিকা 20 তারিখে পাইছে, তারপর 21 তারিখ থেকে জ্বর, পরে 21 তারিখ থেকে শরীরে মুখে একবারে হাম হয়ে পড়ে গেছে। চিকিৎসকেরা বলছেন কোনো টিকাই 100% কার্যকর নয়, তাই টিকা নেয়ার পরও সচেতন থাকতে হবে। সঙ্গে অতিরিক্ত গরম হামে আক্রান্তদের জটিলতা বাড়াচ্ছে বলেও মনে করছেন চিকিৎসকরা। হামের টিকা বলা হয়ে থাকে যদি 2 ডোজ কমপ্লিট করা থাকে তাহলে 95 to 97% প্রোটেকশন দেওয়া থাকে। আর একটা টিকা যখন আপনি কোনো রোগীকে দিবেন তাকে তার শরীরে টিকার কার্যক্ষমতা আসতে 3 থেকে 4 সপ্তাহ মতো সময় লাগে। অতএব টিকা দেওয়ার পরেও সাবধানে রাখতে হবে, জনসমাগম পরিহার করতে হবে। এর মধ্যে যদি জ্বর আসে তার সাথে সাথে ওই বাচ্চাকে আইসোলেট করে ফেলতে হবে। গরমে যদি কষ্ট পায়, দেখা যায় যে খুব ঘাম বেশি হচ্ছে, ফলে তাদের এমনিতেই ডিহাইড্রেটেড হয়ে যায়, ফলে ডিহাইড্রেশনটা একটু বেশি হবে, তাড়াতাড়ি হবে, ফলে এই বাচ্চাগুলো হয়তো আরও কমপ্লিকেশনের রেট একটু বেশি থাকবে। কোনো পরিবারে একজন হামে আক্রান্ত হলে কিংবা জ্বর হলে সঙ্গে সঙ্গে আইসোলেশনে রাখার পরামর্শ চিকিৎসকদের। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। অভ্যন্তরীণ নেটওয়ার্ক শক্তিশালী করতে ইজিএসএম ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে বিটিআরসি। এতে করে অফিস কিংবা বাসা বাড়ির ভেতরে মোবাইলে কথা বলা বা ইন্টারনেট ব্যবহারে কমবে গ্রাহক ভোগান্তি। এরই মধ্যে ইজিএসএম ব্যান্ডের তরঙ্গ চেয়ে আবেদন করেছে রবি ও বাংলালিংক। সীমান্ত ও দুর্গম এলাকায় এই ব্যান্ডের কার্যকারিতা দেখতে পরীক্ষামূলকভাবে 8.4 মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেয়েছে অপারেটর দুটি। শুভখানের রিপোর্ট। তথ্য বিনোদনের খোরাক মেটানো থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যোগাযোগ সবকিছুই এখন মোবাইল নির্ভর। বিটিআরসির তথ্য বর্তমানে দেশে মোবাইল সিম সংযোগধারীর সংখ্যা 18.5 কোটির বেশি। অপারেটরদের তথ্য বলছে এর মধ্যে শহরে থাকেন 40% গ্রাহক, 60% ব্যবহারকারী উপশহর ও প্রত্যন্ত অঞ্চলের। নেটওয়ার্কের মান শহরে খানিকটা ভালো হলেও প্রান্তিক পর্যায়ে দুর্বল। ঘরের ভেতরে কথা বলার মাঝেই বিচ্ছিন্ন হয় সংযোগ, কাঙ্ক্ষিত গতি মেলে না ইন্টারনেট সেবায়। 2-4-5 মিনিট কথা বলার পরে আমার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, কানেক্টিং আসতেছে না। নেটওয়ার্ক ঠিক মতো তো পাই না, রুমে গেলে
পায় না, কথা বলতে হলে বাইরে যেতে হয়। নেট ব্যবহার করার সময় আটকে যায়, ভিডিও অনই হয় না। এ অবস্থায় নেটওয়ার্ক ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বিটিআরসি। গ্রামীণ ফোনকে 700 মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ দেওয়ার ধারাবাহিকতায় এবার ইজিএসএম ব্যান্ডে তরঙ্গ চেয়ে আবেদন করেছে রবি ও বাংলালিংক। নথিপত্রে দেখা যায় বর্তমানে বিটিআরসির কাছে বরাদ্দযোগ্য 8.4 মেগাহার্টজ ইজিএসএম তরঙ্গ রয়েছে। এর মধ্যে 3.4 মেগাহার্টজ করে 6.8 মেগাহার্টজ তরঙ্গ চেয়েছে রবি ও বাংলালিংক। তবে তার আগে পার্শ্ববর্তী দেশের ব্যবহৃত 850 মেগাহার্টজ ব্যান্ড এবং ইজিএসএম তরঙ্গের বাধা কতটুকু তা জানতে চায় অপারেটর দুটি। এরই প্রেক্ষিতে পরীক্ষামূলক 1 মাসের জন্য তরঙ্গ বরাদ্দ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। অনেক সময় ডেটা নেটওয়ার্ক কাস্টমাররা ঘরে বসে ঠিক মতন ডেটা নেটওয়ার্কটা পান না, আমরা এই জায়গাটা অনেকটা অ্যাড্রেস করতে পারবো। 900 ইজিএসএম এ আমরা রেডি আছি, কারণ আমাদের ইকুইপমেন্ট আছে। সীমান্ত ও প্রত্যন্ত অঞ্চলে ইজিএসএম ব্যান্ডের কার্যকারিতা সংক্রান্ত প্রতিবেদন দেবে অপারেটর দুটি। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিয়ন্ত্রক সংস্থা। বিটিআরসি এটা কনসিডার করেছে এটা আমাদের বরাদ্দ করার জন্য, টেস্ট করার জন্য। আমরা এরপরে আমরা ডিসাইড নেব কোন স্পেকট্রাম, কেমন করে আমরা এই স্পেকট্রামটা কিনতে পারি। বর্তমানে দেশে মোবাইলে ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিচ্ছে 4 অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, বজ্রপাতে 7 জেলায় প্রাণ গেল 14 জনের। লণ্ডভণ্ড হয়েছে গাছপালা, বাড়িঘর, ক্ষতি হয়েছে ফসলেরও। এদিকে প্রচণ্ড গরমের মধ্যে রাজধানীতে হয়েছে স্বস্তির বৃষ্টি। তীব্র গরমের পর হঠাৎ এক পশলা বৃষ্টি জনমনে এনে দেয় স্বস্তি। গত কয়েকদিনের প্রচণ্ড তাপপ্রবাহের পর রোববার বিকেলের পর থেকে রাজধানীতে কালো মেঘে ছেয়ে যায় আকাশ। শুরু হয় মুষলধারে বৃষ্টি। গরমের পর আবহাওয়া ঠান্ডা হওয়ায় প্রশান্তি নেমে আসে নগর জীবনে। অনেকদিন গরম ছিল, তারপরে এখন এটা বৃষ্টিটা হওয়ার পরে জনমনে একটা স্বস্তির ব্যাপার এসছে। হঠাৎ করে বৃষ্টি আসলো, অনেক শান্তি পাচ্ছি। কাজে তো সমস্যা হচ্ছে, তারপর একটা প্রশান্তি। এদিকে বিভিন্ন জেলায় তাণ্ডব চালায় কালবৈশাখী ঝড়। ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গির উপর দিয়ে বয়ে যায় ঝড়। ফসলের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর, গাছপালার। কালবৈশাখীর সঙ্গে হানা দেয় বজ্রপাতও। রোববার বিকেলে বজ্রপাতে গাইবান্ধার সুন্দরগঞ্জেই মারা গেছেন 5 জন। এছাড়া জামালপুরে 2, সিরাজগঞ্জে 2 এবং ঠাকুরগাঁয়ে 2 জন সহ নাটোর, বগুড়া ও পঞ্চগড়ে মারা গেছেন আরও 3 জন। মিরন আহমেদ, সময় সংবাদ। রাজশাহীতে পদ্মা নদীতে ইট বোঝাই 2টি নৌকা ডুবে গেছে। স্থানীয়রা জানান, রোববার সকালে গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীতে ইট বোঝাই করে নিয়ে যাচ্ছিল 2টি নৌকা। চর আশারিয়াদহ ইউনিয়নের ফুলতলা ঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ ঝোড়ো হাওয়ার কবলে পড়ে। এতে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় নৌকা দুটি। তবে নৌকায় থাকা 4 জন শ্রমিক সাঁতার কেটে নিরাপদে নদীর তীরে উঠে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঢাকার মধ্যবিত্তদের স্বপ্ন দেখানো 14,000 ফ্ল্যাটের ঝিলমিল রেসিডেন্সিয়াল পার্ক আলোর মুখ দেখেনি 9 বছরেও। কেরানীগঞ্জে 160 একর জমিতে মাটি ভরাট ও গাছপালা লাগানো ছাড়া কিছুই হয়নি। শর্তভঙ্গের অভিযোগে মালয়েশিয়ান প্রতিষ্ঠান বিএনজি গ্লোবালের সঙ্গে চুক্তি বাতিল করেছে রাজুক। সংস্থাটি বলছে, প্রকল্পটি পুনরায় নকশা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর হাসান বেগ। ঢাকা মাওয়া মহাসড়কের কোল ঘেঁষে কেরানীগঞ্জে 9 বছর আগে যাত্রা করে ঝিলমিল রেসিডেন্সিয়াল পার্ক প্রকল্প। মধ্যবিত্ত মানুষের জন্য রাজধানীতে থাকবে অন্তত একটি ফ্ল্যাট, এমন স্বপ্ন দেখানো প্রকল্পে গাছগাছালি, রাস্তা, ড্রেন আর বিদ্যুতের খুঁটি বসলেও ওঠেনি একটিও ভবন। কথা ছিল 160 একর জমির ওপর গড়ে ওঠা প্রকল্পে বিভিন্ন ক্যাটাগরিতে প্লট ও ফ্ল্যাট পাবেন সরকারি, বেসরকারি, চাকরিজীবী ও পেশাজীবীরা। পরিকল্পনা অনুযায়ী থাকবে সুপ্রশস্ত সড়ক, উন্নত ড্রেনেজ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, খেলার মাঠ, পার্ক, মার্কেট, শপিং মল, এমনকি কমিউনিটি সেন্টার। সব মিলিয়ে ঢাকার বুকেই এটি হবে স্বয়ংসম্পূর্ণ শহর। 2017 সালের সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি মডেল চুক্তি হয় মালয়েশিয়ার বিএনজি গ্লোবাল হোল্ডিংস কনসোর্টিয়ামের সঙ্গে। প্রস্তাবিত 85টি ভবনের মধ্যে 20 তলা 60টি এবং 25 তলা 25টি ভবন, যার চুক্তিমূল্য ছিল প্রায় 10,000 কোটি টাকা।
মোট 14,000 অ্যাপার্টমেন্ট নির্মাণের লক্ষ্যে নির্ধারণ করা হয় বিভিন্ন আকারে 1400, 1600 ও 2200 বর্গফুট। চুক্তি অনুযায়ী পুরো প্রকল্প বাস্তবায়নের সময় ধরা হয় 8 বছর। এর মধ্যে 4 বছর নির্মাণকাল এবং পরবর্তী 4 বছর রক্ষণাবেক্ষণকাল নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সময় গড়িয়েছে, বদলেছে বাস্তবতা। প্রায় 9 বছর পেরিয়ে গেলেও পুরো প্রকল্প এখনও বসবাসযোগ্য হয়ে ওঠেনি। সরেজমিনে দেখা যায় রাজুকের তত্ত্বাবধানে অভ্যন্তরীণ ড্রেনেজ ও রাস্তার কিছু কাজ চলছে। তবে সবচেয়ে বড় ধাক্কা আসে সম্প্রতি মালয়েশিয়ান প্রতিষ্ঠান বিএনজি গ্লোবালের বিরুদ্ধে শর্তভঙ্গের অভিযোগ তুলে প্রায় 14,000 ফ্ল্যাট নির্মাণের জন্য করা চুক্তি বাতিল করে রাজুক। পিপিপি না হলে রাজুকের অর্থায়নে এই প্রকল্প রিডিজাইনের চিন্তা করছে রাজুক বলে জানালেন প্রকল্প পরিচালক। আমরা খবর নিছি মালয়েশিয়ান এমবেসি থেকে, তারা বলছে যে তাদের এটা করার কোনো আর্থিক সক্ষমতা নাই, টেকনিক্যাল সক্ষমতা নাই, এবং আমরা তাদের যে অফিসের অ্যাড্রেস সেটাও খুঁজে পাইনি। 8টা কন্ডিশন ছিল তাদের, তারা শুধু একটা কন্ডিশন ফুলফিল করছে, আর আদার্স যত কন্ডিশন তারা কিছুই করেনি। নির্মাণ বিধিমালাটা পরিবর্তন হয়ে গেছে, সেই নতুন বিধিমালা অনুযায়ী ওখানে যতটুকু প্রাপ্য, সর্বোচ্চ যতটুকু প্রাপ্য, সেই অনুযায়ী ওটা রিডিজাইন হবে। যেহেতু একবার পিপিপি পদ্ধতিটা ব্যর্থ হয়েছে, আবার পিপিপির ক্রাইটেরিয়ায় যদি এটা ম্যাচ করে পিপিপিতেও হতে পারে, আবার রাজুকের নিজস্ব অর্থায়নেও হতে পারে। ঝিলমিল প্রকল্প আপাতত বাতিল মানেই শেষ নয় বলে মনে করেন রাজুক চেয়ারম্যান। প্রবাসী সিটি আমরা এইটা এখানে করার একটা অনুমোদন সরকারের কাছে চাইব। যে এখন তো আমাদের সরকারের প্ল্যান হলো যে আমরা আর কোনো প্লট কাউকে দিব না, দরকার হলে আমরা ফ্ল্যাট দিব। ঢাকা শহরে আসলে প্লট দিয়ে জায়গা অস্টেজ করার মতো বিলাসিতা আর আমাদের সাজে না। 9 বছরও ঝিলমিল প্রকল্প আলোর মুখ না দেখার জন্য বিগত সরকারকেই দুষলেন রাজুক চেয়ারম্যান। আগে যে 17-18 বছর যে সরকার ছিল, মূলত দায়িত্বটা তাদের। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তর বাড্ডা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া চিরকুটে লেখা ছিল মেয়েটির শিক্ষক ও তার সহপাঠীর নাম। এই ঘটনায় নিহতের বাবা মামলা করলে নাট্যকলা বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মেহজাবিন মিমো পরিবারের সঙ্গে থাকতেন উত্তর বাড্ডার একটি বাসায়। পুলিশ জানায় রোববার সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে রুমে প্রবেশ করেন তার বাবা। ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। সেখানে ছুটে আসেন তার সহপাঠী ও শিক্ষকরা। আর সে খুবই চঞ্চল, হাসি খুশি, আমোদে, এবং সে ভীষণ সবসময় কাজপ্রেমী। এটা বিচারের মাধ্যমে যারা এই মৃত্যুর জন্য দায়ী তাদের আসলে সাজা হোক এবং সঠিক বিচার হোক। পুলিশ জানায় মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী ও মিমোর এক সহপাঠীর নাম উল্লেখ করা হয়েছে। পরে বাড্ডা থানায় সুদীপকে আসামি করে মামলা করেন মিমোর বাবা। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বাবা বাদী হয়ে মামলা করতে প্রফেসর সুদীপ চক্রবর্তীকে আসামি করে, ওনার শিক্ষককে আসামি করে মামলা করছে। আগামীকাল হয়তো চালান দেবে কোর্ট। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি মিমোর সহপাঠী ও স্বজনদের। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। আদালতে দাখিল করা নথিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এদিকে বাংলাদেশি 2 শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক হিশাম আবু ঘরবেহকে বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। জননিরাপত্তার কথা চিন্তা করে তাকে কারাগারে রাখার আবেদন করা হয়েছে। এদিকে বৃষ্টির মরদেহের খোঁজে এখনও চলছে তল্লাশি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ভয়াবহ নৃশংসতায় নিভে গেল 2টি জীবন প্রদীপ, যাদের প্রাণহীন দেহের কিছু অংশ পেতে প্রতীক্ষার নির্ঘুম প্রহর গুনছেন স্বজনরা। প্রিয় সন্তানের দেহাবশেষ পাওয়াই যেন এখন তাদের একমাত্র সান্ত্বনা। অন্যদিকে জোড়া খুনের খড়গ মাথায় নিয়ে মার্কিন কারাগারে ঘাতক হিশাম আবু ঘরবেহ। গেল শুক্রবার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের নিচে জামিল লিমনের দেহাবশেষ উদ্ধার হলেও
হদিস মেলেনি নাহিদা সুলতানা বৃষ্টির। আধুনিক প্রযুক্তির সহায়তায় বৃষ্টির সন্ধানে বন জঙ্গল ও জলরাশি চষে বেড়াচ্ছেন উদ্ধারকারীরা। বৃষ্টির মরদেহ পূর্ণাঙ্গ অবস্থায় পাওয়া যাবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। নাহিদা বৃষ্টির ভাই জানিয়েছেন, হিশামের বাসাতে পাওয়া রক্তের নমুনার সঙ্গে তার বোনের ডিএনএর মিল পেয়েছে মার্কিন পুলিশ। তাদের ধারণা, পরিকল্পিতভাবে এই জোড়া হত্যাকাণ্ড ঘটিয়েছেন হিশাম। খুনের নেপথ্যে হিশামের ব্যক্তিগত আক্রোশ নাকি অন্য কোনো মনস্তাত্ত্বিক কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। নৃশংস এ ঘটনায় গ্রেপ্তার হিশামের বিরুদ্ধে 2টি ফার্স্ট ডিগ্রি মার্ডার বা পরিকল্পিত খুনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, শারীরিক প্রহার, অন্যায়ভাবে আটক রাখা, তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা, মৃত্যুর তথ্য গোপনের উদ্দেশ্যে পুলিশকে তথ্য না জানানো এবং বেআইনিভাবে মৃতদেহ সরানোর 6টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের আইনে এই পৈশাচিক অপরাধের শাস্তি হতে পারে বিষাক্ত ইঞ্জেকশনে মৃত্যুদণ্ড অথবা আমৃত্যু কারাবাস। শনিবার ট্যাম্পার আদালতের নথিতে অভিযুক্ত হাশিমের পক্ষে কোনো আইনজীবীর নাম উল্লেখ ছিল না। এ ঘটনায় 28 এপ্রিল শুনানি হওয়ার কথা রয়েছে। জামিল ও বৃষ্টির হত্যাকারীর সর্বোচ্চ সাজা নিশ্চিত সহ তাদের মরদেহ পেতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে বাংলাদেশ কনসুলেট জেনারেল সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। মায়ামির বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল শেহলি সাবরিন জানিয়েছেন, জামিলের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানিয়েছেন, মরদেহ দেশে পাঠানোর সকল ব্যয় বহন করবে সরকার। এখন শুধু অপেক্ষা মরদেহ হস্তান্তরের। কেনই বা এ হত্যাকাণ্ড, কী বা তার কারণ, আর কিভাবে তা ঘটল তা জানতে ব্যাকুল সবাই। তবে এ বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু বলেনি তদন্তকারী দল। মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি মার্কিনিরা এবং পুরো বাংলাদেশ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রে খুনের শিকার বাংলাদেশি 2 শিক্ষার্থীর গ্রামের বাড়ি জামালপুর ও মাদারীপুরে চলছে মাতম। শোকে স্তব্ধ পুরো এলাকা। জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। উচ্চতর ডিগ্রির জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন জামালপুরের জামিল আহমেদ লিমন এবং মাদারীপুরের নাহিদা সুলতানা বৃষ্টি। কিন্তু ডিগ্রি অর্জনের আগেই হত্যাকাণ্ডের শিকার হলেন এই 2 মেধাবী মুখ। লিমনের স্বজনরা জানান, 17 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন তিনি। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে 7 মাস আগে পাড়ি জমিয়েছিলেন ফ্লোরিডায়। পরিবারের পক্ষ থেকে বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও এখনো পাওয়া যায়নি লাশ। বৃষ্টির গ্রামের বাড়িতে চলছে শোক। কি কারণে হত্যা হইলো এটা আমরা জানতে চাই, আর সেই লোক আমরা বের করতে চাই, এই লোকের ফাঁসি চাই। 17 এপ্রিল লিমন ও বৃষ্টি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ক্যাম্পাস থেকে নিখোঁজ হন। এর 8 দিন পর শুক্রবার লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে যুক্তরাষ্ট্র পুলিশ। আর বৃষ্টির মরদেহ খুঁজে পেতে মাঠে নেমেছে দেশটির পুলিশ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 শিক্ষার্থী খুনের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সরকার দেশটির সব এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানান তিনি। ছেলেটির ডেড বডি পাওয়া গেছে, আরেকজনের ডেড বডি এখনো পাওয়া যায়নি। অটোপসি করতে হবে, তাদের যে লিগ্যাল কাজগুলো আছে এগুলো কমপ্লিট হলে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্যাট্রিয়েশন করবো। যুক্তরাষ্ট্র ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা। 3 বছরের মেয়ের সামনেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। ময়মনসিংহের নান্দাইলে এই ঘটনার 1 সপ্তাহ পর আশ্রয়দাতার বাড়ি থেকে ভুক্তভোগী ওই গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। মামলা দায়েরের পর জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।
গত 19 এপ্রিল সন্ধ্যায় সুনামগঞ্জের ধর্মপাশা থেকে 3 বছরের মেয়েকে সঙ্গে নিয়ে ময়মনসিংহের ভালুকায় শ্বশুর শাশুড়ির কাছে যাচ্ছিলেন এক গৃহবধূ। রাতে ভুল করে নান্দাইল চৌরাস্তায় নেমে পড়েন তিনি। ভালুকার গাড়িতে তুলে দেওয়ার কথা বলে এক যুবক কান্দিপাড়া এলাকার হাওরে নিয়ে যায় তাদের। সেখানে কয়েকজন মিলে ওই নারীর উপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। পরে অসুস্থ অবস্থায় পাশের গাতিপাড়া এলাকায় একটি বাড়ির সামনে ওই গৃহবধূকে ফেলে রেখে যায় ধর্ষণকারীরা। বাড়ির লোকজন ওই নারীকে আশ্রয় দেয়। জানাজানি হলে গত শনিবার তাকে উদ্ধার করে পুলিশ। আমরা চেহারা দেখে তো কইতে আর আমার স্বামী আইসক্রিম বেচা খায়, শাস্তি দিন। ছেলেরা তো সবারই আছে, যাতে খারাপ ব্যবহার না করে। আমার ওয়াইফেরে বললাম যে সে যখন আনছে সে হয়েছে মেহমান মানুষ, আচ্ছা তুই যেমনি ভালো হয় এমনি তুই বুরগুসল ফারায়া জিজ্ঞাসা কর। আপনার কাছে আমরা সূক্ষ্ম বিচার চাই, এটা আপনারা বিচার করেন। পুলিশ বলছে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। একটা ছেলে তাকে বসে থাকতে দেখে তাকে ফুসলায়া এখান থেকে নিয়ে যায় একটা রিক্সা করে, নিয়ে একটা আপনার হাওরের মাঝখানে, আমাদের গাঙ্গালী ইউনিয়নে ওখানে একটা হাওরের মাঝখানে নিয়ে তাকে 4 জনে মিলে পালাক্রমে ধর্ষণ করে। একজন আসামি ইতিমধ্যে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং ওই মামলা যে রুজু করেছে ওখানে তার নামও দেওয়া হয়েছে। এই ঘটনায় একজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 5 জনকে আসামি করে রোববার দুপুরে নান্দাইল মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। নরসিংদীতে প্রেম নিয়ে বিরোধের জেরে 2 পরিবারের পাল্টাপাল্টি হামলা ও বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে মাধবদী উপজেলার খড়মদ্দি এলাকার যুবক সাজ্জাদের সঙ্গে একই এলাকার ফারজানা আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই তরুণী সাজ্জাদের সঙ্গে পালিয়ে যায়। এতে ক্ষুব্ধ হন তার পরিবার। রোববার সকালে আবারও ওই যুবকের কাছে গেলে ফারজানার পরিবারের লোকজন সেখানে উপস্থিত হন। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাজ্জাদকে জখম করার অভিযোগ ওঠে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাজ্জাদের পরিবার ফারজানা ও তার স্বজনদের বাড়িতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ডক্টর আমির হোসেনের বাড়ি এবং আবু সিদ্দিকের বাড়ি, ওনারা 3 ভাই, 3 ভাইয়ের বাড়িতে আগুন ধরে দেওয়া হয়েছে। আগুন লাগতেছে, জ্বলতেছে। আমরা তড়িৎ গতিতে আগুন নির্বাপনের কাজ করতেছি। পাশাপাশি আবারও আরেকটা সংবাদ পাইলাম যে এর পাশেই আরও 100 গজ দূরে ওনারই এক আত্মীয়র বাড়ি, যেটা হলো শাহিনের বাড়ি নামে পরিচিত, সেখানে আগুন ধরিয়ে দিয়েছে। তো সেখানেও আবার আমাদের একটা টিম অফ করে সেখানে গিয়ে আমরা আগুন নির্বাপনের চেষ্টা করি। লাইলির বাড়ি আর কি। এই মোটামুটি 3টা আর একটা 4টা বাড়িতে একসাথে আগুন। তো আমরা নির্বাপনের চেষ্টা করি, আগুনটা সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হয়েছি। লক্ষ্মীপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রাতে জেলা শহরের মডেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা সড়কে স্পিড ব্রেকারের দাবিতে গাছের গুঁড়ি ফেলে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন। স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেল আরোহী শহর থেকে দক্ষিণ তেহমনির দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা অটোরিকশাটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহিদ হাসান নামে ওই যুবকের। তেলের দাম বাড়লেও কাটছে না সংকট। দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পগুলোতে মানুষের দীর্ঘ সারি। রাত জেগে তেল নিচ্ছেন যানবাহন চালকরা। রোববার সকাল থেকে জামালপুরে মাত্র একটি ডিপোতে তেল দেওয়া হচ্ছে। এতে বিপাকে তেল নিতে আসা সাধারণ মানুষ। অনেকেই সন্ধ্যা থেকে সারা রাত জেগে অপেক্ষা করেও পাচ্ছেন না তেল। খুচরা বাজারে তেল সরবরাহ করা হলে এই ভোগান্তি কমে যাবে বলে দাবি গ্রাহকের। এদিকে ঠাকুরগাঁওয়ে একই চিত্র। তেলের জন্য বৃষ্টির মধ্যে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ চালকরা। এ অবস্থা থেকে নিরসন, সরকারের যথাযথ হস্তক্ষেপের দাবি সবার। ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে 2 পক্ষের 3 ঘণ্টা ব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 25 জন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত
সরাইলের নতুন হাবলি পশ্চিম ও পূর্ব পাড়ার মধ্যে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, সম্প্রতি মোবাইল ব্যাংকিংয়ের দোকান ব্যবসায়ী সুরজাহান বেগমের সঙ্গে বোরহান উদ্দিনের কথা কাটাকাটি হয়। সে ঘটনার জেরে সুরজাহানের ছেলে শিহাব এবং তার আত্মীয়কে মারধরের অভিযোগ ওঠে বোরহানের সমর্থকদের বিরুদ্ধে। এই খবর ছড়িয়ে পড়লে দেশে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপাড়ার বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সরাইল থানা পুলিশ। আহতদের উদ্ধার করে নেওয়া হয় বিভিন্ন ক্লিনিকে। হজযাত্রীদের সেবা দিতে এবার সৌদি আরবে অস্থায়ীভাবে পোস্টিং দেওয়া হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৫ সদস্যের দল। এই দলে রয়েছেন কাস্টমার সার্ভিসের পরিচালক ও জেনারেল ম্যানেজার, যার মূল দায়িত্ব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সেবা পর্যবেক্ষণ করা। বিমানের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে সাবেক কর্মকর্তারা বলছেন, এর ফলে হজযাত্রার বাইরে অন্যান্য ফ্লাইটে জটিলতা ও ধীরগতি তৈরি হতে পারে। রায়দুল ইসলাম শুভ রিপোর্ট। ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনায় আকাশপথে অনিশ্চয়তার মধ্যে শুরু হয়েছে হজযাত্রা। ৭৮,৫০০ যাত্রীর অর্ধেক বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নানা সীমাবদ্ধতার মধ্যেও হজ কাফেলাকে কেন্দ্র করে হজ যাত্রীদের ফ্লাইট সহ অভ্যন্তরীণ সমস্যার সমাধানে নিরবিচ্ছিন্ন সেবা দিতে সৌদি আরবে অস্থায়ীভাবে পোস্টিং দেওয়া হয়েছে বিমানের ৩৫ সদস্যের বিশেষ টিমকে। প্রি হজ ফ্লাইটে বিমানের কাস্টমার সার্ভিস জেনারেল ম্যানেজার সহ কয়েকজন এরই মধ্যে সৌদি আরবে অবস্থান করছেন। ধাপে ধাপে যাবেন বাকিরাও। বিমান কর্তৃপক্ষ বলছে, টিমে রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে কারিগরি ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কর্মীরা। ত্রুটি বিচ্যুতি এড়িয়ে সেবার মান বাড়াতে পাঠানো হয়েছে দক্ষ জনবল। যতটা না নিলেই না হজ অপারেশনটা সুসম্পন্ন করতে পারবো না ভালোভাবে, সেই পরিমাণে আমরা নিয়েছি। টোটাল ৩৫ জন, মার্কেটিং অ্যান্ড সেলস, কাস্টমার সার্ভিস, ফ্লাইট অপারেশনস, ইঞ্জিনিয়ারিং। বিমানের প্রশাসনিক চিঠি অনুযায়ী হজ কার্যক্রমের সবচেয়ে বড় বিভাগ কাস্টমার সার্ভিস। ফিরতি ফ্লাইট সহ এ বিভাগে কাজের জন্য অস্থায়ীভাবে মোট ১৪ জনকে হজ পোস্টিং দিয়েছে সংস্থাটি। এ দলে আছেন সংস্থাটির ডিরেক্টর কাস্টমার সার্ভিস ও জেনারেল ম্যানেজার, যার মূল দায়িত্ব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সার্ভিস মনিটরিং করা। শীর্ষ পদের কর্তারা এক কেন্দ্রিক সেবায় যুক্ত থাকায় অন্যান্য রুটে গ্রাহক সেবা নিয়ে প্রশ্ন তোলা হলেও বিমান বলছে প্রতিষ্ঠানের সিদ্ধান্তেই ৪১ দিনের জন্য সৌদিতে হজ পরিচালনার দায়িত্ব পালন করবেন গ্রাহক সেবা পরিচালক এবং মহাব্যবস্থাপক। ২১৫টা ফ্লাইট, এগুলো তো শিডিউল ফ্লাইটের বাহিরে, যেটা কোম্পানির প্রয়োজন হবে সেটা তো কোম্পানি খরচ করবে। সংকট তৈরি হবে এরকম জানলে তো প্রতিষ্ঠান ওনাকে সিলেক্ট করতো না, প্রতিষ্ঠান তো বুঝেই করছে। এই সিদ্ধান্তের সমালোচনা করে হজযাত্রার বাইরে অন্যান্য ফ্লাইটে জটিলতা তৈরির শঙ্কা দেখছেন বিমানের সাবেক এই পরিচালক। ডাইরেক্টর কাস্টমার সার্ভিসের কাজ তো এখানে, আর এখন তো যে ফোনের যুগ, আপনি মনিটর করবেন একেবারে ভিজুয়ালি, কোনো ব্যাপার না এটা। ওইখানে হলো একটা খালি অপারেশন, ওইটা দেখার জন্য ডাইরেক্টর কাস্টমার সার্ভিস ওখানে যাবেন, তাহলে এগুলো কারা করবে? এবার বিমানের ১০৮টি প্রি হজ ফ্লাইটে পাড়ি জমাবেন ৩৯,৬৪৩ জন যাত্রী। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। কর ভ্যাট ফাঁকি রোধে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছে এনবিআর। প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, অটোমেটেড ডাটাবেস চালুর মাধ্যমে পাশাপাশি ভ্যাট রেজিস্ট্রেশন বাড়াতে আনা হবে পরিবর্তন। তৈরি পোশাক শিল্পের সক্ষমতা বাড়াতে নগদ প্রণোদনার ওপর আয়কর অব্যাহতি সহ সোলার পিভি সিস্টেমের সরঞ্জাম আমদানিতে শুল্ক রেয়াত সুবিধা দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। চলতি বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি ৮ মাসে রপ্তানি আয় কমেছে ৩.৭৩%। একই সময়ে বেড়েছে উৎপাদন ব্যয়। এমন অবস্থায় রোববার জাতীয় রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত হয় প্রাক বাজেট আলোচনা। এ সময় তৈরি পোশাক শিল্পের সক্ষমতা বাড়াতে নগদ প্রণোদনার উপর 10% হারে আয়কর পুরোপুরি অব্যাহতি চায় বিজিএমইএ। সহায়তা পাই, সেটার এগেন্স্টে 10% হলো ট্যাক্স কেটে রাখা হয়। তো এইটা এক ধরনের ভর্তুকি। নগদ প্রণোদনার উপর সরকার ট্যাক্স নিচ্ছে, যা বন্ধ করা প্রয়োজন বলছে বিটিএমএ। জ্বালানি সংকট মোকাবিলায় রফতানিমুখী শিল্পের জন্য এলপিজিতে ভ্যাট ট্যাক্স অব্যাহতির সাথে সোলার যন্ত্রাংশকে একটি কোডে আনার দাবি জানায় বিকেএমইএ। ট্যাক্স এটা ছিল আমাদের 15, বিজিএমএ থেকেও 3% বেশি, তা আমরা আপত্তি করিনি। তো এটা এখন বোধহয় 27-এ চলে যাচ্ছে বা গেছে। এটাকে একটু দেখেন পুনর্বহাল করা যায় কিনা 15-তে। সোলার সিস্টেমটা এই মুহূর্তে আমাদের জন্য এত জরুরি হয়ে পড়েছে
যে বিশেষ করে বিদ্যুৎ ক্রাইসিস এবং ফুয়েল ক্রাইসিসের কারণে ব্যবসায়ীদের সকল ধরনের সহায়তা করার কথা জানান এনবিআর চেয়ারম্যান। আইনে একটু পরিবর্তন আনবো ইনকাম ট্যাক্সের আদলে, যাতে করে ভিএটির যে রেজিস্ট্রেশন এটা যাতে বাড়ে। রবিবারের প্রাক বাজেট আলোচনায় অংশ নেয় তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় 9টি সংগঠন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের রাজস্ব নীতি বিনিয়োগ বান্ধব না হওয়া এবং ব্যবসার পরিবেশের অবনতিতে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা, যার জেরে বিদেশে বিনিয়োগ চলে যাচ্ছে প্রতিযোগী দেশগুলোতে। ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান ক্রমাগত দুর্বল হচ্ছে। সমস্যা সমাধানে রাজস্ব কাঠামোতে আমূল পরিবর্তন ও বাণিজ্যের পরিবেশ উন্নতিতে গুরুত্ব দেওয়ার দাবি ব্যবসায়ীদের। অর্থনীতির বেশিরভাগ সূচকে নেতিবাচক অবস্থার কারণে অব্যাহত রয়েছে ব্যবসার পরিবেশ সূচকের অবনতি, যার জেরে বেসরকারি বিনিয়োগ নেমেছে 11 বছরের মধ্যে সর্বনিম্নে। Sectoral strategies, health, education, infrastructure, institutional strategies exist in public finance in paper, but when it comes to allocation of the public investments, they hardly follow those strategies. And then, of course, the frequent changes in the budget round the year. রোববার রাজধানীর একটি হোটেলে ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকির আয়োজিত অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, অস্পষ্ট করনীতি, দুর্বল কর কাঠামো এবং প্রযুক্তিগত দুর্বলতার কারণে ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন। We should not also be totally dependent on technical expertise or technology itself, because behind technology there are human resources, so you'll have to also at the same time increase the capacity of the human resources and also take measures for those who are underperformers, or if there are people who are found to be involved in malpractices and all of this. So these are in a nutshell the issues which the NBR should be looking into for improvement of their efficiency. ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কারণে বাধার মুখে পড়েন তারা। প্রয়োজনীয় কাগজপত্র তৈরিতেও হয়রানির শিকার হওয়ায় বিভ্রান্ত হন বিদেশি বিনিয়োগকারীরা। There is no coordination. NBR has a policy, the Commerce Ministry has another policy, the other ministries have different policies on the same subject matter, and there is conflict. There is serious conflict in policies that kind of frustrate investors. চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে জিডিপি বাস্তবায়নের হার নেমেছে 15 বছরের সর্বনিম্নে। একই সময় ব্যাংক খাত থেকে সরকারের ঋণ দাঁড়িয়েছে প্রায় 1,08,000 কোটি টাকারও বেশি, যা বেসরকারি খাতে বিনিয়োগকে সরাসরি বাধাগ্রস্ত করছে বলে মনে করেন আলোচকরা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পিরোজপুরের জিয়ানগর উপজেলায় 8 মাস ধরে সরবরাহ নেই সুপেয় পানির। এতে চিকিৎসা সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তিতে রোগী ও স্বজনরা। যদিও সুপেয় পানি সরবরাহ নিশ্চিতে চেষ্টা অব্যাহত রয়েছে বলে আশ্বাস কর্তৃপক্ষের। জিয়াউল হকের তথ্য ও তরিকুল ইসলাম অফিস ছবিতে রিপোর্ট। সুপেয় পানি সরবরাহ ঘরে ঝুলছে তালা, কলগুলোয় নেই পানি। 2022 সালে প্রায় 25 লাখ টাকা খরচ করে রিজার্ভ অসমোসিস প্লান্ট নামে একটি পানি বিশুদ্ধকরণ ফিল্টার স্থাপন করা হয় পিরোজপুরের জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু গত 8 মাস ধরে অকেজো হয়ে পড়ে আছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি। পাশাপাশি হাসপাতালটিতে কোনো গভীর নলকূপ না থাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এতে বাধ্য হয়ে বাইরে থেকে পানি কিনে পান করতে হচ্ছে রোগী ও স্বজনদের। সেবা নিতে এসে উল্টো ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তাদের। রোগীরা পানি আনতে খুব সমস্যা হয়, অনেক দূর দিয়ে আনে যাইয়া পানি পাই না, পানির মেশিন নষ্ট, 8 মাস ধরে আমাকে খাইতে কষ্ট। আমাকে যদি একটু পানির ব্যবস্থা হতো তাহলে আমরা খুব শান্তি পেতাম। এখানে রোগীদের অনেক ভোগান্তি হয় পানির কারণে। পানির সমস্যাটা আমাদের যদি একটু নিবারণ করা যেত তাহলে রোগীদের জন্য খুবই ভালো হতো। এদিকে নানা অজুহাত দেখিয়ে শিগগিরই পানির সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। এ ব্যাপারে আমরা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানিয়েছি, ওনারা ইতিমধ্যে তেমন ইতিবাচক কোনো ব্যবস্থা নেননি। এর জন্য রোগীরা সুপেয় পানি পাচ্ছে না। গত 3 মাসে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত 5,543 জন রোগী আন্ত ও বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। সময় সংবাদ, পিরোজপুর। জ্বালানি তেলের সংকটে বিপাকে বরগুনা 30,000-এরও বেশি ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালকরা। আয় রোজগার বন্ধ, পরিবারের ভরণ পোষণ নিয়ে পড়েছেন বিপাকে।
অগ্রাধিকার ভিত্তিতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের জ্বালানি তেল সরবরাহের দাবি তাদের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে পরিবারের 5 সদস্যের ব্যয়ভার বহন করেন বরগুনা সদর উপজেলার মতি মৃধা। সম্প্রতি মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট তৈরি হওয়ায় বন্ধ ভাড়ায় চালিত মোটরসাইকেল। একদিকে রোজগার বন্ধ, অন্যদিকে ঋণের কিস্তি দিতে না পারায় বিপাকে সে। 17 দিন হয়েছে, এর মধ্যে পাম্পে 3 বার গেছি, 2 বার তেল পাই না, একবার পাইছি 200 টাকার মাত্র। কচু শাক এমনি হাইছে এরম টোহাইটা দিন এরম কষ্ট করে চলতেছে, আর কিস্তি এলা রাইলেতে কথা শুনতে হয়। শুধু মতি মৃধা নয়, জ্বালানি তেলের সংকটে এমন অবস্থা জেলার 30,000-এরও বেশি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের। 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে 300 থেকে 500 টাকার পেট্রোল পাচ্ছেন তারা। জ্বালানি তেলের চাহিদা পূরণ না হওয়ায় প্রভাব পড়ছে আয় রোজগারে। পেট্রোলের উপর রোজগার নির্ভরশীল মোটরসাইকেল চালকদের অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিতের দাবি তাদের। হুড়োহুড়ি করে যে তৈলের পাম্পের কাছাকাছি যাই বলে তেল শেষ। মোটরসাইকেল আমরা না চালাইতে পারলে আমাদের তো সংসারের অবস্থা দুরবস্থা হয়ে পড়ে গেছে। তেল পাওয়া যাচ্ছে না, যার কারণে একটু ভাড়াটা বেশি হচ্ছে। ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছে প্রশাসন। সুলভ মূল্যে এবং সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল পেতে পারে সেটা আমরা ব্যবস্থা করেছি, এবং এক লোক একাধিকবার যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সে একাধিকবার তেল ওঠাতে না পারে সেই ব্যবস্থা আমরা করেছি। জেলার 6 উপজেলায় শতাধিক স্ট্যান্ডে ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করে মোটরসাইকেল চালকরা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় তিতাস গ্যাসের মিটারে অভিনব পদ্ধতিতে বিপুল পরিমাণ গ্যাস চুরির অভিযোগ পাওয়া গেছে। সকালে সদর উপজেলার কুতুব আইল এলাকায় মেসার্স প্যাটার্ন ফিনিশিং মিলস ডাইং কারখানায় অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিষ্ঠানটি তাদের গ্যাসের মিটারে বিশেষ চুম্বক ব্যবহার করে টেম্পারিংয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে করছিল। এ সময় প্রতিষ্ঠানটির গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে জব্দ করা হয়, তবে সেখানে মালিকপক্ষের কাউকে না পাওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা বা আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। আরএমএস মিটারে হলো 3টা চুম্বক ম্যাগনেট ফিট করা, যার কারণে আমাদের মূল মিটারটা যেটা মেকানিক্যাল মিটার স্লো করে, যেটা ইবিসি মিটার আছে সেই ইবিসি মিটারের পালসটা বন্ধ করে রাখছে। এইভাবে তারা গ্যাস চুরি করছে। এই ব্যাপারে আমরা তো মিটার এখন খুলে নিয়ে গেলাম এবং আমাদের যে নীতিমালা আছে সেই নীতিমালার আলোকে আমরা বিল জরিমানা করব। ঝালকাঠিতে যমুনা অয়েল কোম্পানির ভাসমান বার্চের ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক মেরামত হলেও এখনো শুরু হয়নি ডিপোর কার্যক্রম। এতে নতুন করে তেল আনা নেওয়া বন্ধ সহ প্রায় 2 বছর ধরে মজুত রয়ে গেছে প্রায় 75,000 লিটার ডিজেল। শিগগিরই ডিপোর কার্যক্রম শুরুর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। ঝালকাঠির কাঠপট্টি এলাকায় বাসন্ডা নদীতে যমুনা অয়েল কোম্পানির ভাসমান বার্জ, তবে বার্জের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় তেল সরবরাহ কার্যক্রম বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষ জানায় সম্প্রতি মেরামত করা হয় বার্জটির ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক, তবে এখনো শুরু হয়নি তেল সরবরাহ কার্যক্রম। এতে নতুন করে তেল আনা নেওয়া বন্ধ সহ 2 বছর ধরে ডিপোর 6টি ট্যাঙ্কে অবিকৃত 75,000 লিটার ডিজেল। বার্জটি পুনরায় চালু সহ অবিকৃত ডিজেল সরবরাহের দাবি জানিয়েছেন এলাকাবাসী। 75,000 লিটার তেল যদি ঝালকাঠি ছাড়ে তাহলে ঝালকাঠি একটু শান্ত থাকবে। তেলগুলো কি করবে? কোনো আইন রাখছে, কোনো এর কোনো কার্যক্রম নাই, কিচ্ছু নাই। পার ডেলি প্রতিদিন 10 লিটার তেল লাগে আমাদের চালাইতে। আমরা তেল পাই 2 লিটার 3 লিটার। ডিপোটা চালু হোক আগের মতো, আর আমরাও যেন সাধারণভাবে জনগণ পারাপার করতে পারি। শিগগিরই ডিপোটি চালুর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এইটা তো ডেড স্টক, এখন তো এটা সেলেবল না। যখন নতুন তেল আসবে তখন সেল হবে ওইটাতে। এটা একটা টেকনিক্যাল ইস্যু, যেহেতু ওই তেলটা আসলে ইউজেবল তেল না, এটা একেবারেই বার্জের নিচে যে তেলটা থাকে সেই তেল। এটা আমার মনে হয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, যেহেতু এটা পুরোটা একটা টেকনিক্যাল ইস্যু, তারা সেভাবে এটা সলভ করতে পারবেন। কার্যক্রম বন্ধ হওয়ার আগে ভাসমান এই ডিপো থেকে প্রতি মাসে 3.5 থেকে 4 লাখ লিটার ডিজেল বরিশাল বিভাগ সহ পার্শ্ববর্তী শরীয়তপুর ও মাদারীপুরে সরবরাহ করা হতো। সময় সংবাদ, ঝালকাঠি।
ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সাবরিনা মজুমদার। আলিশা, ধন্যবাদ আপনাকে। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি, সঙ্গেই থাকুন সবাই। বরিশালে যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে একের পর এক রেস্তোরাঁ। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে মাত্র 32টি সনদ থাকলেও বাস্তবে হাজারের উপর রেস্তোরাঁ। নেই ফায়ার সার্ভিস কিংবা পরিবেশ দফতরের ছাড়পত্র। কাজ ঘেরা বহুতল ভবনের অনেক রেস্তোরাঁ যেন এক একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। সুমন হাসানের তোলা ছবিতে বিস্তারিত অপূর্ব রিপোর্ট। বাইরে থেকে ঝকঝকে আধুনিক ভবন। বরিশাল শহরের সদর রোডের বহুতলে ভবনটির নবম ও দশম তলায় দুটি রেস্তোরাঁ, স্টার কাবাব ও স্কাই লাউঞ্জ। 5000 বর্গফুটের বিশাল এই রেস্তোরাঁয় ক্রেতাদের নিরাপত্তায় রয়েছে মাত্র 3টি অগ্নি নির্বাপক যন্ত্র। একই মরণ ফাঁদ শহরের নামি দামি হান্ডি করাই রেস্তোরাঁয়ও। রুফটপে প্রবেশের মাত্র 2 ফুট চওড়া বিশিষ্ট এই রেস্তোরাঁর রান্নাঘরের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিয়েও রয়েছে প্রশ্ন। অভিজাত হিসেবে পরিচিত এসব প্রতিষ্ঠানগুলোতে নেই নিরাপদ খাদ্য সনদ কিংবা ফায়ার সার্ভিসের ছাড়পত্র। নেই অনেক প্রতিষ্ঠানেরই পরিবেশ ছাড়পত্র। নিরাপদ খাদ্যের কাগজ যে মূল কপিটা আমাদের স্যারের বাসায় আছে এবং ফটোকপিটা আমার কাছে এই মুহূর্তে নেই। আমি এটা আইনের ব্যবস্থা করে দিচ্ছি আপনার দেখার জন্য। কাগজপত্র সিভিল সার্জনের যেটা ওটা আছে, তারপরে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট এটা আছে। এই খাদ্য দপ্তর থেকে আমাদের রমজানের আগে একবার আসছিল, আসার পরে আর কি তারা আমাদের একটি ওয়ার্নিং দিয়ে গেছিল আর কি। তারপরে বলছে তারা 1 মাস পরে তারা আবার আসবে। এই জন্য আসলে কাগজপত্র এমনি আছে কিন্তু সবগুলো আমার কাছে নাই। বরিশাল সিটি কর্পোরেশনের নথি অনুযায়ী নিবন্ধিত 555টি রেস্তোরাঁ থাকলেও বাস্তবে এই সংখ্যা হাজারের উপর। আর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তালিকাভুক্ত প্রতিষ্ঠান মাত্র 32টি। যদিও ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্টরা বলছেন ঝুঁকিপূর্ণ ও নিবন্ধনহীন প্রতিষ্ঠানে খুব শিগগিরই অভিযান চালানো হবে। দোকানের ম্যানেজার বা তারা স্টাফ তারাই যে হোটেল দেয়, কিন্তু তারা তো নিয়ম কিছু জানে না। নিরাপদ খাদ্য যেটা মানুষের স্বাস্থ্য সচেতন, সেই ব্যাপারে তারা অনেক অনভিজ্ঞ। গ্রেডিংয়ের কার্যক্রমে যে প্রক্রিয়া, সেখানে 32টি প্রতিষ্ঠানকে আমরা দিতে সক্ষম হয়েছি। তাই বাকি প্রতিষ্ঠানগুলোকে আমরা ধীরে ধীরে আসলে গ্রেডিংয়ের কার্যক্রমের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। এটা কি নিয়মের ভিতর থেকে করলো কিনা বা নিয়মের বাইরে যে করলো কিনা, এটা যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে বা কেউ যদি এটা নিয়ে কথা বলে, তাহলে আমি সিটি কর্পোরেশন এটা আমরা খতিয়ে দেখবো, দরকার হলে সরজমিনে যে আমরা এটা দেখবো। দুর্ঘটনা ঘটার পরে না, মানুষের জীবন বাঁচাতে আগে ভাগেই কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে অবৈধ রেস্তোরাঁর বিরুদ্ধে, এমন দাবি সচেতন মহলের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দীর্ঘ 1 যুগ অতিবাহিত হলেও নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। আপিল বিভাগে মামলাটি ঝুলন্ত গত 9 বছর ধরে। উচ্চ আদালতের রায় এখন পর্যন্ত কার্যকর না হয় ক্ষুব্ধ নিহতদের স্বজনরা। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন মামলাটির নিষ্পত্তির বিষয়ে বর্তমান সরকার ও বিচার বিভাগ আন্তরিক। দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তির আশা তাদের। আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট। জাহাঙ্গীর যখন খুন হন তখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা। বাবার মৃত্যুর পর জন্ম নেয়া রোজার কাছে পিতৃস্নেহের একমাত্র সম্বল এই পুরনো ছবিটি। অন্যান্য বাচ্চারা তাদের বাবাকে যেমন বাবা বা আব্বু বলে ডাকে, কিন্তু আমি আমার বাবাকে আব্বু বা বাবা বলে ডাকতে পারি নাই। শুধু রোজা একাই নয়, প্রিয়জন হারানোর একই বেদনায় কাতর নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনে স্বজনহারা অন্যান্য পরিবারও। বিচারের আশায় পার করছেন বছরের পর বছর। আমরা 7টা ফ্যামিলি অচল হয়ে গেছি, আমার সন্তান এতিম হয়েছে। তো আর কিছু চাই না, আমি বিচার হইলে হয়েছে। এই নির্মম ঘটনায় যারা জড়িত এবং যাদের রায় হয়েছে তাদের এই রায়টা যেন খুব দ্রুতভাবে কার্যকর করা হয়, এটাই আমাদের অনুরোধ। যেসব আসামিরা এখনো পলাতক আছে এই মামলায়, ওইসব আসামিগুলোকে যেন আইনের আওতায় আনা হয়। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। 30 এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ। দেশজুড়ে আলোচিত এই 7 খুনের মামলায় 2017 সালে 15 জনের মৃত্যুদণ্ড দেন হাইকোর্ট।
অন্যান্য আসামিদেরও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। পরবর্তীতে আপিল বিভাগে আসামিপক্ষ আবেদন করলে বছরের পর বছর ধরে শুনানির অপেক্ষায় মামলার কার্যক্রম। মামলার বাদী ও নিহত নজরুল ইসলামের স্ত্রীর দাবি, হত্যাকাণ্ডের ন্যায় বিচারের আশ্বাস দিয়েছিলেন বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছেন তিনি। আমার 7টা পরিবার এই আশায় বসে রয়েছি যাতে এই হত্যার বিচার হোক এবং সারা দেশ বাহিনী দেখুক যে নির্মম হত্যার বিচার হয়েছে এবং সৎ বিচার হয়েছে। এদিকে মামলাটির বিষয়ে আশার বাণী শোনালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সরকার ও বিচার বিভাগের আন্তরিকতার কথা উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তির আশা করেন তিনি। আমরা আশা করছি যে এই যে যারা 7টি পরিবারের মানুষ যারা আছে তারা অবশ্যই ন্যায় বিচার পাবে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি যেটা হয়েছে ফাঁসি, তো সেটা কার্যকর হবে। আলোচিত 7 খুনের মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড ছাড়াও 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে কৃষক মোহন শেখ হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার সন্ধ্যায় নিহতের ছেলে আব্দুর রশিদ বাদী হয়ে 42 জনকে আসামি করে শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করেন। গত 23 এপ্রিল সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের জেলা যুবদলের সদস্য আবু জাহিদ চৌধুরীর সমর্থকদের সঙ্গে শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল বাশার তরিকুল সাদাতের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে আহত হয় উভয় পক্ষের অন্তত 20 জন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জাহিদের সমর্থক মোহন শেখকে মৃত ঘোষণা করে চিকিৎসক। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘুষির আঘাতে হানিফ মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, নবীনগর উপজেলা থেকে উরুখুলিয়া যাওয়ার সময় নৌকায় বসার স্থান নির্ধারণ নিয়ে মহল্লা এলাকার খা বাড়ির মোহাম্মদ খায়ের ছেলে এলেম খায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় উপজেলার বগডহর গ্রামের হারিস মিয়ার ছেলে হানিফ মিয়ার। এক পর্যায়ে কথা কাটাকাটি রূপ নেয় হাতাহাতিতে। এ সময় এলেম খার ঘুষির আঘাতে গুরুতর আহত হন হানিফ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। ইলিশ সহ সামুদ্রিক মাছের উৎপাদন বাড়াতে গত 15 এপ্রিল থেকে শুরু হয় 58 দিনের নিষেধাজ্ঞা। তবে প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও সরকারি খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ পটুয়াখালী জেলেদের। তাদের দাবি, জ্বালানি সংকটে নিষেধাজ্ঞা শুরুর আগে থেকে বন্ধ ছিল সমুদ্র যাওয়া। এতে তৈরি হয়েছে নুন আনতে পান্তা ফুরোনোর মতো পরিস্থিতি। তবে মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞাকালীন জেলেদের প্রতি মাসে 40 কেজি করে চাল বিতরণ করা হবে। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে ছবি তুলেছেন তৌকিব পাদ্দা। সমুদ্রের সব ধরনের মাছ শিকারে টানা 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা চলায় সাগরে যাওয়া বন্ধ। ঘরে নেই চাল ডাল, চড়া সুদে টাকা এনে চালাতে হচ্ছে সংসার। একই অবস্থা পটুয়াখালী, বরগুনা ও ভোলার হাজারো জেলে পরিবারের। আমরা খুব কষ্টে আছি। চাল চকলে নুন থাকে না, নুন চকলে তেল থাকে না, কিস্তি জ্বালায়, অনেক ঘরে পাকও চলে না। খুব দুর্ভোগে আমরা সাগরে গেলে পাই না মাছ, রোজগার নাই। আমরা দেনা ফেনা নিয়ে চলতেছি, সরকারের থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। 40 কেজি চাল দেয়, হ্যাঁ তেল থাকে না, নুন থাকে না, কোনো সদাইবাদি থাকে না, কিস্তি বেদা লইয়ে হ্যাঁ টেনশন। যাতে কামাই বেদা না হারতারি তাহলে খুব দুর্যোগ অবস্থা দিন কেড়ে না। মৎস্যজীবীরা বলছেন, নিষেধাজ্ঞা চলাকালীন দেয়া সরকারি খাদ্য সহায়তা এখনো পাননি কেউ। শুধু চাউল দেয়, তো চাউল দিয়ে কি হইবে? কিন্তু কোনো তরি তরকারি কিছু কেনার মতো সাধ্য এই জেলেদের নাই। এই চালের সাথে যদি টাকার ব্যবস্থা করে তাইলে মনে হয় একটু ভালো হয়। সরকারি হিসেব অনুযায়ী দেশে প্রায় 5 লাখ মানুষ সামুদ্রিক মাছ শিকারের সঙ্গে সরাসরি যুক্ত। কিন্তু বিশাল এই জনগোষ্ঠীর জন্য নিষেধাজ্ঞাকালে নেই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা। গবেষকরা বলছেন, জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করা গেলে দীর্ঘমেয়াদে উপকূলীয় অর্থনীতি পড়বে ঝুঁকির মুখে। বিকল্প কর্মসংস্থান,
খাদ্য নিরাপত্তা নিশ্চয়তাকরণ, সহজ শর্তে ঋণ প্রদান, ক্ষুদ্র সহায়তা কর্মসূচি প্রদান, জেলেদের দক্ষতা উন্নয়ন বৃদ্ধি এবং আঞ্চলিক সমন্বয় জরুরি। তবে মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জন্য প্রতি মাসে 40 কেজি করে চাল বিতরণ করা হবে। আমাদের প্রসিডিওর সম্পন্ন হয়েছে, আমরা খুব দ্রুতই এটা দিয়ে দিব। আমাদের জাটকারও চাউল প্রদানের কার্যক্রম চলমান আছে, এজন্য একটার সাথে যাতে আর একটা মিসম্যানেজমেন্ট না হয়, এই জন্য 2-1 দিন হয়তো দেরি হচ্ছে। আগামী 11 জুন পর্যন্ত সাগরে চলবে এ নিষেধাজ্ঞা। এছাড়াও মাইলিশ সংরক্ষণে 22 দিন, অভয়াশ্রমে 2 মাস সহ সব মিলিয়ে বছরে প্রায় 4 থেকে 5 মাস নিষেধাজ্ঞায় অনিশ্চয়তায় পড়ে উপকূলের জেলেদের জীবিকা। বাড়ে ঋণের বোঝা, বিস্তৃত হয় দারিদ্র্যের দুষ্ট চক্র। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। নারায়ণগঞ্জের পূর্বাচলে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 কলেজ শিক্ষার্থী মারা গেছেন। পুলিশ জানায় সাব্বির ও রিফাত মোটরসাইকেলের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর থেকে নারায়ণগঞ্জের ভুরতা গাউছিয়া এলাকায় মোটরসাইকেলের কাগজপত্র সংগ্রহ করতে যাচ্ছিলেন। এ সময় ঘোরাঘুরির জন্য পূর্বাচলের 300 ফিট সড়কে যান। বিকেলে জলসেরি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে 2 জনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে আনা হয়। সেখানে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। ডাইরেক্ট লাগাইছে ভাই, ও লাগাইছে না? হ্যাঁ, না না, ওই লাগাইছে, ওই দিক দিয়েছে না, বাইক বরাবর গেছে, কিন্তু ওই লাগাইছে, মানে বরাবর বাইকটাই ব্যবহার ওই ঢুকাই দিচ্ছে। নাটোরে বয়স বাড়িয়ে শিশুকে হত্যা চেষ্টা মামলার আসামি করায় বাদীকে নোটিশ দিয়েছেন আদালত। জামিন দেওয়া হয়েছে ওই শিশুকে। রোববার দুপুরে শিশুটির জামিন মঞ্জুর করেন নারী ও শিশু আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম। আদালত সূত্রে জানা যায়, গত 9 এপ্রিল গুরুদাসপুরের ধারা বারিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী শ্রাবণ সরকারের সঙ্গে হাতাহাতি হয় শিশু কিশোরদের। এ ঘটনায় শ্রাবণের বাবা শাহানুর রহমান বাদী হয়ে 5 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেন। সেই মামলায় 7 বছরের শিশু হোসেন আলীকে 21 বছর দেখিয়ে করা হয় আসামি। পঞ্চগড়ে প্রাথমিকের ছাত্রী শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে 5 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন পরিবারসহ বিক্ষুব্ধ জনতা। পরে তাকে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। স্বজনদের অভিযোগ, বিদ্যালয়ের ছাদে নিয়ে গিয়ে শিশুটির শ্লীলতাহানির চেষ্টা করা হলে বিষয়টি সহপাঠীদের নজরে আসে। তারা ঘটনাটি অবগত করে স্বজন ও স্থানীয়দের। খবর পেয়ে শিশুটির স্বজন ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বিদ্যালয় ঘেরাও করে প্রধান শিক্ষক হবিবুর রহমানকে অবরুদ্ধ করে রাখে। পুলিশ ও কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অভিযোগ শোনেন। পরে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নেওয়া হয়। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা। এদিকে অভিযোগের বিষয়ে জানার চেষ্টা করা হলে হবিবুর রহমানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। নওগাঁয় প্রায় 6 ঘন্টা বন্ধ থাকার পর সন্ধ্যা থেকে শুরু হয়েছে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল। রোববার সন্ধ্যায় মোটর শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন জেলা পরিষদের প্রশাসক আবু বকর সিদ্দিক। সেখানে মোটর শ্রমিক ও অটোরিকশা চালকদের দাবি নিয়ে আগামী 2রা মে পুনরায় বৈঠকের সিদ্ধান্ত দেওয়া হয়। এর আগে রোববার দুপুর থেকে শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে বাস চলাচল বন্ধ রাখেন মোটর শ্রমিকরা। তাদের দাবি, সকাল 9:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত সিএনজি চালিত অটোরিকশা চলাচলে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। এ নিয়ে তৈরি হয় 2 পক্ষের বাকবিতণ্ডা। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে নিরাপদ করতে বেনাপোল ও পেট্রোপল বন্দরে 29 এপ্রিল পর্যন্ত পাসপোর্টধারী যাত্রী এবং আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত করেছে ভারত সরকার। তবে মুমূর্ষু রোগী ও পচনশীল পণ্যের জন্য বন্দর ব্যবহারে সুযোগ রয়েছে। এ বিষয়ে আরও খবর জানাতে বেনাপোল বন্দর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আজিজুল হক। যাচ্ছি তার কাছে। ভারতের পশ্চিমবঙ্গে 294টি আসনে 23 ও 29 এপ্রিল অনুষ্ঠিত হবে
বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচন ইতিমধ্যে 23শে এপ্রিল প্রথম দফা যে বিধানসভা নির্বাচন সেটি সমাপ্ত হয়েছে এবং 29শে এপ্রিল দ্বিতীয় ও শেষ দফা বিধানসভা যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে। এই বিধানসভা নির্বাচনকে নিরাপদ করতে ভারতের পশ্চিমবঙ্গ সরকার বেনাপোল এবং ভারতের পেট্টাপোল রুটে পাসপোর্টধারী যাতায়াত এবং আমদানি রপ্তানি বাণিজ্য উপর বিধিনিষেধ আরোপ করেছে। অর্থাৎ আজ থেকে 29শে এপ্রিল অর্থাৎ 3 দিন শুধুমাত্র যারা মুমূর্ষু পাসপোর্টধারী আছেন অর্থাৎ মেডিকেল ভিসা তারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করতে পারবেন এবং বাংলাদেশের যে সমস্ত ভারতীয় নাগরিক আছেন তারা ভোট দেবার জন্য ভারতে ফিরতে পারবেন। তবে সাধারণ যে সমস্ত চিকিৎসাসেবী পাসপোর্টধারী আছেন বা ব্যবসায়ী আছেন বা ট্যুরিস্ট আছেন এবং যারা শিক্ষাগ্রহণ অর্থাৎ স্টুডেন্ট ভিসা যে সমস্ত পাসপোর্টধারী আছেন তারা কিন্তু যাতায়াত করতে পারবেন না। এই মুহূর্তে ভারতের নিষেধাজ্ঞার কারণে বেনাপোল বন্দরের ইমিগ্রেশনের সামনে প্রায় 200 পাসপোর্ট যাত্রী কিন্তু এই নিষেধাজ্ঞার কারণে আটকা পড়ে আছেন। আমরা কথা বলেছি পাসপোর্টধারীদের সাথে, তারা আমাদেরকে বলেছেন যে নিরাপত্তা বিষয়টি স্বাভাবিক, তবে সেটি যদি আগে থেকে জানানো হতো তবে কিন্তু তারা যে দুর্ভোগ বা অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন সেটি পড়তেন না। আমরা কথা বলেছি বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন ভারতের ইমিগ্রেশন তাদেরকে একটি মেসেজ দিয়েছেন এবং মেসেজের কারণে কিন্তু বাংলাদেশে অনেক পাসপোর্টধারী যাতায়াত করতে পারছে না। এছাড়া এ পথে যে সমস্ত আমদানি রপ্তানি বাণিজ্য হয় সে সমস্ত আমদানি রপ্তানি বাণিজ্যের উপরেও কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অর্থাৎ শুধুমাত্র পচনশীল পণ্য কিন্তু এই আজ থেকে আগামী 3 দিন আমদানি এবং রপ্তানির সুযোগ রয়েছে এবং অন্যান্য যে সমস্ত সাধারণ পণ্য সে সমস্ত পণ্যের কিন্তু আমদানি এবং রপ্তানির কোনো সুযোগ থাকছে না। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে ভারতের বিধানসভা নির্বাচন উপলক্ষে যে আমদানি রপ্তানি বাণিজ্য এবং পাসপোর্টধারী যাতায়াত উপরে যে নিষেধাজ্ঞার কারণে বেনাপোল বন্দরে যে কয়েকশো পাসপোর্টধারী আটকা পড়েছে এবং শুধুমাত্র পচনশীল ছাড়া অন্য পণ্যের যে আমদানি বা রপ্তানির সুযোগ থাকছে না তার সর্বশেষ। দর্শক, বেনাপোল থেকে যুক্ত ছিলাম সহকর্মী আজিজুল হকের সঙ্গে। পাবনায় আলাদা অভিযানে 5টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং 40 রাউন্ড গুলিসহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় সদর উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে 2 নলা বন্দুক, 2টি বিদেশি পিস্তল ও গুলিসহ আফজাল নামে ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য পৌর এলাকার রূপকথার রোহান মার্কেট থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম সহ 2 জনকে গ্রেফতার করা হয়। আফজাল দীর্ঘদিন ধরে অস্ত্রের করবার করত বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জে নির্মাণাধীন ফটক ধসে পড়ে প্রাণ হারিয়েছেন এক নির্মাণ শ্রমিক। আহত হয়েছেন অন্তত 4 জন। রোববার সন্ধ্যার দিকে সদর উপজেলার মারিয়া ইউনিয়নে বিসিক শিল্পনগরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় শিল্পনগরীর প্রধান গেটের ঢালাইয়ের কাজ করছিলেন 15 জন শ্রমিক। হঠাৎ বৃষ্টি ও ঝড় শুরু হয়। পরে বৃষ্টি কমে আসলে কাজে যোগ দেন শ্রমিকরা। এ সময় নির্মাণাধীন বিশাল গেটটি শ্রমিকদের ওপর ধসে পড়ে। গেটের নিচে চাপা পড়ে অন্তত 5 জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক রাসেল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। লালমনিরহাটে ট্রাক চাপায় প্রাণ গেছে এক ব্যক্তির। রোববার বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার পথে আদিতমারের সাপটিবাড়ি এলাকায় সাইকেল আরোহী ওয়াসিম ইসলামকে চাপা দেয় ট্রাক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ধাওয়া করে ট্রাকটি থামায়। চালকসহ হেফাজতে নেয় পুলিশ। এদিকে দুর্ঘটনার প্রতিবাদ ও ক্ষতিপূরণের দাবিতে 3 ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে স্বাভাবিক হয় পরিস্থিতি। হুমকি বা ভয় দেখিয়ে ইরানকে আলোচনার টেবিলে বসানো যাবে না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে ফের আগ্রাসন চালালে ভয়াবহ জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে আইআরজিসি। এদিকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে কোনো কিছুই মার্কিন প্রেসিডেন্টকে আটকাতে পারবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। তবে তেহরান চাইলে আলোচনার জন্য তাকে ফোন করতে পারে বলে জানান ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের তেল অবকাঠামো মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। শান্তি চুক্তি নিয়ে নিজ নিজ অবস্থানে অনড় দেশ দুটি। যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করে বা হুমকি দিয়ে ইরানকে আলোচনার টেবিলে বসাতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে টেলিফোনে তিনি বলেন, বর্তমান মার্কিন পদক্ষেপগুলো ওয়াশিংটন তেহরানের মধ্যকার পারস্পরিক আস্থা নষ্ট করছে ও সংলাপের পথ আরও জটিল করে তুলছে। শনিবার পাকিস্তান সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যদিও পুনরায় ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরুর কোনো ইঙ্গিত মেলেনি। রোববার ইসলামাবাদ থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হন আরাকচি। এই সফরে রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। সেখানে ইরান রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে শত্রুপক্ষ ইরানে নতুন করে আগ্রাসন চালালে ভয়াবহ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এক বিবৃতিতে বলা হয়, ইরানের বুদ্ধিদীপ্ত নিরাপত্তা কোনোভাবেই তাদের দুর্বলতা নয়। এই সংযম যে কোনো মুহূর্তে নারকীয় ঝড়ে রূপ নিতে পারে। ইরান যুদ্ধ নিয়ে অনড় অবস্থার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বলেন, এই যুদ্ধে জয়ী হওয়া থেকে কোনো কিছুই তাকে আটকাতে পারবে না। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের তেল অবকাঠামো আগামী 3 দিনের মধ্যেই মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। রোববার ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অবরোধের কারণে ইরান তেল জাহাজে তুলতে পারছে না, যে কারণে পাইপলাইনে জমে থাকা তেলের চাপ থেকে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে ফোন আলাপ হয়। এ সময় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় চালু করার জরুরি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তারা। এত হুমকি ধামকির মাঝেও আলোচনার পথ এখনো বন্ধ হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন দূতদের ইসলামাবাদ সফর বাতিল করেন তিনি। তবে দুই দেশের আলোচনা ফোন কলের মাধ্যমে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশভোজে হামলাকারীর সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এ তথ্য জানান। অভিযুক্ত ব্যক্তির পাঠানো একটি বার্তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। হোয়াইট হাউস জানায়, ওই লেখায় প্রশাসনিক কর্মকর্তাদের টার্গেট করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এদিকে ট্রাম্পও বিশ্বাস করেন এই হামলার লক্ষ্যবস্তু তিনি নিজেই ছিলেন। হামলাকারীর ভেতরে তীব্র ক্ষোভ আর ঘৃণা জমেছিল বলে উল্লেখ করেন তিনি। হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজে গুলির ঘটনার পর তদন্তে নেমেছে এফবিআই। রোববার ক্যালিফোর্নিয়ার টরেন্সে সন্দেহভাজনের বাড়ির আশেপাশে বসবাসকারী বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে এজেন্টরা। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কিনা সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এদিকে মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চে জানান, হামলার সম্ভাব্য লক্ষ্য ছিলেন মার্কিন প্রেসিডেন্ট সহ প্রশাসনের কর্মকর্তারা। তিনি আরও জানান, ওয়াশিংটনের একটি হোটেলে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে প্রবেশের আগেই সন্দেহভাজন বন্দুকধারীর গতিবিধি নজরে আসে সিক্রেট সার্ভিসের। বাধা দিলে তিনি গুলি চালান এবং এক নিরাপত্তা সদস্য আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের পর হামলাকারীকে গ্রেফতার করা হয়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মঞ্চ থেকে ট্রাম্প ও ফার্স্ট লেডিকে সরিয়ে নেওয়া হয়। আহত সিক্রেট সার্ভিস সদস্য বুলেট প্রুফ ভেস্টের কারণে প্রাণে বেঁচে যান। হামলার পর হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, সিক্রেট সার্ভিসের এজেন্ট তার বুলেট প্রুফ ভেস্টের কারণে বেঁচে গেছেন এবং তিনি এখন ভালো অবস্থায় আছেন। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, এই কর্মকর্তা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, এই হামলার লক্ষ্যবস্তু নিজেই ছিলেন বলে বিশ্বাস করেন তিনি। অনেকদিন ধরেই তার ভেতরে গভীর ক্ষোভ আর ঘৃণা জমেছিল। ঠিক কিভাবে বিষয়টা ঘটল তা পুরোপুরি স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে এর পেছনে ধর্মীয় প্রভাব ছিল প্রবল। বিশেষ করে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে তার অবস্থান ছিল তীব্র। এদিকে জনবহুল ওই অনুষ্ঠানে হামলার পরিকল্পনা বড় ধরনের নিরাপত্তা শঙ্কার সৃষ্টি করেছে। তবে পুরো ঘটনা খতিয়ে দেখছে মার্কিন নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।
এদিকে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলির ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। জার্মানি, ফ্রান্স, তুরস্ক সহ একাধিক দেশের নেতারা এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশ্বনেতারা বলছেন গণতন্ত্রের সহিংসতার কোনো স্থান নেই। এদিকে ট্রাম্প নিরাপদ থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলি চালানোর ঘটনায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ এক্সে লিখেছেন, গণতন্ত্রের সিদ্ধান্ত হয় ভোটে, বন্দুকে নয়। একই সঙ্গে ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেন তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এ ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন জানান। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হামলার নিন্দা জানিয়ে রাজনৈতিক ঘৃণা ও উগ্রবাদকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গণতন্ত্রের লড়াইয়ে কোনো সহিংসতা নয়। ডোনাল্ড ট্রাম্প অক্ষত থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার স্ত্রীর ওপর বারবার হত্যা চেষ্টার খবর শুনে আমরাও বিস্মিত ও স্তম্ভিত হয়েছি, তবে আমরা স্বস্তি পেয়েছি। তারা দুজনই পাশাপাশি যুক্তরাষ্ট্র প্রশাসনের জ্যেষ্ঠ সদস্যরাও নিরাপদে আছেন। বিশ্লেষকরা বলছেন, এই প্রতিক্রিয়া শুধু সমর্থন নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতির ইঙ্গিত বহন করছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের প্রথম প্রকাশ্যে বিচার শুরু হয়েছে। রোববার বিচার কার্যক্রমের প্রথম শুনানি অনুষ্ঠিত হয়। অভিযুক্তদের মধ্যে একজন আদালতে সরাসরি হাজির ছিলেন। এই মামলায় অনুপস্থিতিতে অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার ভাই মাহের আল আসাদকে। দীর্ঘ 15 বছর পর সিরিয়ায় শুরু হলো আসাদ আমলের কর্মকর্তাদের প্রথম প্রকাশ্য বিচার। স্থানীয় সময় রোববার রাজধানী দামেস্কে শুরু হয় বিচার কার্যক্রম। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে আল জাজিরা জানায়, সিরীয় জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধের দায়ে আদালতে হাজির হন সিরীয় সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আতেফ নাজিব। তিনি আসাদের শাসনামলে দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান ছিলেন। তার বিরুদ্ধে সেখানে ব্যাপক দমনপীড়ন ও গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এই মামলায় অনুপস্থিতিতে অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার ভাই মাহের আল আসাদকে। তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, চাঁদাবাজি ও মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ আনা হয়। আসাদ সরকার পতনের পর তারা দেশ ছেড়ে পালিয়ে যান। আদালতের বাইরে ভুক্তভোগীদের পরিবার সহ সাধারণ মানুষ জড়ো হয়ে এই বিচারকে স্বাগত জানায়। 2011 সালে দারায় কয়েকজন কিশোরকে গ্রেফতার ও নির্যাতনের ঘটনা থেকেই আন্দোলনের সূচনা হয়, যা পরে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে রূপ নেয়। দীর্ঘ এই সংঘাতে প্রায় 5 লাখ মানুষ নিহত হয়। 2024 সালের ডিসেম্বরে বিদ্রোহীদের আকস্মিক অভিযানে আসাদ সরকারের পতন ঘটে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। চট্টগ্রামে আজ প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ নিউজিল্যান্ড। ওয়ানডের আত্মবিশ্বাস নিয়ে সিরিজ জয়ের আশা, অভিষেক হতে পারে রিপনের। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ অন্তত 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 37 জন। অন্যদিকে হিজবুল্লাহর আক্রমণে এক ইসরায়েলি সেনাসহ বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি না মানার অভিযোগ তুলেছে। নেতানিয়াহু বাহিনীর দাবি, হিজবুল্লাহর কারণে হামলা চালাচ্ছে তারা। অন্যদিকে সংগঠনটি বলছে ইসরায়েলের অব্যাহত হামলা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাব হিসেবে আক্রমণ চলছে। লেবাননে যুদ্ধবিরতি যেন খাতা কলমেই সীমাবদ্ধ। রোববারও দেশটির দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ করে ইসরায়েলি সেনারা। প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহুর হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর ঘোষণার পর অভিযান আরও জোরদার করা হয়েছে। 7টি গ্রাম খালি করার নির্দেশ দেওয়ার পর শুরু হয় নেতানিয়াহু বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণ। কফর, তিবনিত ও জাউতার আল শারকিয়ায় হামলায় হতাহত এবং একটি মসজিদ সহ ধর্মীয় স্থাপনা ধ্বংসের খবর পাওয়া গেছে।
ইসরায়েলের দাবি হিজবুল্লাহর কারণে যুদ্ধবিরতি লঙ্ঘন হচ্ছে। উল্টো হিজবুল্লাহ বলছে ইসরায়েলের ধারাবাহিক হামলা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাব হিসেবেই তারা আক্রমণ চালাচ্ছে। তাদের দাবি লেবাননের গ্রামগুলোতে হামলার প্রতিক্রিয়ায় তারা ড্রোন ও রকেট দিয়ে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে আঘাত হেনেছে এবং এই প্রতিরোধ অব্যাহত থাকবে। ইসরায়েলি সেনাসহ কয়েকজন হতাহতের কথা জানিয়েছে সংগঠনটি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে নিহত 2500-র বেশি এবং আহত 7000-এর বেশি মানুষ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের হামলায় 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বর্বরতার পাশাপাশি দখলদার বাহিনীর বিরুদ্ধে ইয়েলো লাইন সম্প্রসারণের অভিযোগ উঠেছে। আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গাজার পূর্বাঞ্চলে প্রায় 60% এখন ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে। এর মধ্যে দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী নিজেদের অবস্থান জোরদারের চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উঠে এসেছে। এদিকে খাদ্য ও ঔষধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে উপত্যকায়। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় থামেনি সহিংসতা। স্থানীয় সময় রোববার গাজার আল মুগরাকা এলাকায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। নতুন করে হামলায় আবারও প্রাণ হারান কয়েকজন ফিলিস্তিনি। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস সহ কয়েকটি স্থানে গোলাবর্ষণ করে ইসরায়েলের সেনারা। এদিকে গাজায় প্রবেশকারী ত্রাণ প্রবেশে ইসরায়েলের অবরোধের কারণে খাদ্য ও ঔষধের ঘাটতি তীব্র হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। উপত্যকায় সাধারণ ওষুধও পাওয়া যাচ্ছে না। পাশাপাশি ক্যান্সার বা ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে মারাত্মক সমস্যায় পড়ছেন। যুদ্ধবিরতি শুরুর সময় প্রতিদিন 600 ট্রাক ঢোকার কথা থাকলেও বাস্তবে ঢুকছে মাত্র 150 থেকে 190টি ট্রাক বলে জানায় সংবাদ মাধ্যমটি। গাজার ভৌগোলিক বিভাজন আরও স্পষ্ট হচ্ছে। ইয়েলো লাইন নামে পরিচিত সীমারেখা ধরে পূর্বাঞ্চলের প্রায় 60% এখন ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে। অন্যদিকে অধিকাংশ বাস্তুচ্যুত মানুষ ঠাঁই নিয়েছে পশ্চিমাঞ্চলের সংকুচিত এলাকায়। এই সীমা অতিক্রম করলেই গুলি করার অভিযোগ উঠছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির সময়ও এখন পর্যন্ত অন্তত 800 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে মোট প্রাণহানি ছাড়িয়েছে 72,500, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন লাখো ফিলিস্তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শুল্কমুক্ত গাড়ি পাবে না এমপিরা, সংসদে বিল পাস, প্রকল্পে ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর। একনেক সভায় 14 প্রকল্প অনুমোদন। প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর যাচ্ছেন আজ। খাল খনন ও হাসপাতালে নির্মাণযোগ্য সহ উদ্বোধন করবেন বেশ কয়েকটি প্রকল্প। সরকার প্রধানের সফরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ঢাকায় স্বস্তির বৃষ্টি হলেও বিভিন্ন স্থানে ঝড় ও বজ্রপাতের তাণ্ডব। 7 জেলায় প্রাণ গেল 14 জনের। বছরে প্রায় 300 প্রাণহানির পরও প্রতিরোধ নেই পরিকল্পনা। অভ্যন্তরীণ নেটওয়ার্ক শক্তিশালী করতে এবার ইজিএসএম ব্যান্ডের তরঙ্গ বরাদ্দের উদ্যোগ। সীমান্ত ও দুর্গম এলাকায় কার্যকারিতা দেখে সিদ্ধান্ত নেবে বিটিআরসি। এবং চাকরির প্রলোভনে গাইবান্ধা ও দিনাজপুরের যুবকদের নেওয়া হয় কম্বোডিয়ায়। দাস প্রথার আদলে বিক্রির পর চলে অকথ্য নির্যাতন। পুলিশের পাশাপাশি তদন্ত করছে পিবিআইও। এই ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ সাবরিনা। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।